আমাদের আজকের গল্প এক ঐতিহাসিক ব্যক্তির সত্যিকারের জীবন সংগ্রাম নিয়ে, যার নাম হলো রবিনসন কোর্সি। ১৯৮০-র দশকে রবিনসন কোনো কারণবশত জাহাজে করে ইংল্যান্ড থেকে ভারতের উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু যাত্রাপথে সমুদ্রের মাঝে এক বিশাল ঝড় তার ভাগ্যকে নিমেষেই পরিবর্তন করে দেয়। তাদের জাহাজ গিয়ে আটকা পড়েছিল নির্জন একটি দ্বীপের কিনারে। তবে অবাক করা বিষয় হলো, এই বিশাল ঝড়ের কবলে পড়ে রবিনসন ছাড়া বাকি সবাই মারা যায়। এবং এর পর থেকে আগামী ৮ বছর সে কিভাবে এই দ্বীপের ভিতরে তার জীবন যুদ্ধের লড়াই করে, এমনকি তাকে মোকাবেলা করতে হয়েছিল এক ভয়ঙ্কর আদিবাসীদের সাথে। তবে এত কিছু হওয়ার পরেও শেষ পর্যন্ত রবিনসন কি পেরেছিল তার বাড়িতে আবারও ফিরে যেতে? চলুন তাহলে রবিনসন এবং তার জীবনের এই দুঃসাহসিক ইতিহাস জানার চেষ্টা করি আমাদের আজকের ভিডিওতে। গল্প শুরু হয় একটি লাইব্রেরির ভেতর থেকে। এখানে দুইজন ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছিলাম। একজনের নাম হচ্ছে ড্যানিয়েল এবং তার সাথে তার বন্ধু মাইক। ড্যানিয়েল পেশায় একজন রাইটার, সেই সাথে শহরের মাঝে তার জনপ্রিয়তা অনেকটাই বেশি। এখন পর্যন্ত প্রায় ১০০টারও বেশি বই তার নিজের হাতেই সে প্রকাশ করেছে। তবে আজকে তার বন্ধু মাইকের মনটা অনেকটাই খারাপ, কারণ তার মনের মতো বই সে এখনো খুঁজে পায়নি। এজন্য ড্যানিয়েল সিন্দুক থেকে অনেক পুরনো একটি বই বের করে এবং তার বন্ধুকে বলছিল, তুমি একবার এই বইটি পড়ে দেখো, আশা করি তোমার চিন্তাধারা পরিবর্তন হয়ে যাবে। আসলে এই বইটি হলো রবিনসন কোর্সির জীবন কাহিনী নিয়ে। বইয়ের প্রত্যেকটি পাতায় পাতায় গাঁথা রয়েছে রবিনসন আর তার জীবনের ৮ বছরের দুঃখ কষ্ট এবং আত্মত্যাগের এক মর্মান্তিক ইতিহাস, যা অবশ্যই আমরা ধীরে ধীরে করে সামনে জানব। তবে এর জন্য আমাদের যেতে হবে আজ থেকে প্রায় ১৫০ বছর পেছনে। সময়টা তখন চলছে ১৯৭৮ সাল। জায়গা হলো ইংল্যান্ডের এক জনপ্রিয় শহর। এই শহরের মাঝেই বিভিন্ন রকম নামি দামি মানুষরা বসবাস করে, যাদের এক কথায় টাকা পয়সার কোনো কমতি নেই। তবে এই সময়কালে এক অদ্ভুত ধরনের প্রথা এখানে প্রচলিত ছিল, যেমন যারা গায়ের রঙের দিক থেকে কালো বা অন্য কোনো ধর্ম বা জাতির, এমন মানুষদের এখানে সম্মান করা হয় না। শহরের সবাই তাদের অপমানের চোখেই দেখত, যেন তারা অনেক বড় কোনো পাপ করে ফেলেছে। এদের সবার মাঝেই একজন ছিল রবিনসন কোর্সি, যে চেহারার দিক থেকে কালো না হলেও সে ছিল অন্য এক জাতির। তার ধর্মও ছিল সবার থেকে আলাদা, এজন্য বরাবরের মতোই সবার কাছে সে নিজেও ছিল অবহেলিত। তবে রবিনসন এই শহরের মাঝে একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছিল, যার নাম হচ্ছে মেরি। তারা দুইজন একে অপরকে অনেক ভালোবাসে, কিন্তু তাদের এই ভালোবাসা তো মেরির পরিবার মেনে নিবে না। এর কারণ তো আমরা বুঝতেই পারছিলাম, রবিনসন অন্য জাতির ছিল। তবে এর চেয়েও বড় সমস্যা হলো সে গরিব। তার আর্থিক অবস্থা মেরিদের মতো এত বড় না। এজন্য রবিনসন হাজারবার বললেও মেরির পরিবার কখনোই রাজি হবে না তাদের বিয়ের জন্য। কিন্তু এদিকে তখন রবিনসনের মাথার উপরে আকাশ ভেঙে পড়ে যখন সে জানতে পারে মেরির বিয়ে তারই ছোটবেলার বন্ধু প্যাট্রিকের সাথে ঠিক হয়েছে। কিন্তু প্যাট্রিক এই ব্যাপারে তাকে তেমন কিছুই বলেনি। এজন্য রবিনসন নিজে গিয়েছিল প্যাট্রিকের সাথে কথা বলার জন্য, যেন সে মেরির সাথে এমনটা না করে। কারণ প্যাট্রিক ভালো মতোই জানতো রবিনসন এবং মেরি একে অপরকে অনেক ভালোবাসে। তবে এখানে আসার পরে রবিনসন যখন প্যাট্রিককে বোঝানোর চেষ্টা করছিল, সে তার বন্ধুর কথা শোনা তো দূরের ব্যাপার, উল্টো তাকে যতটা পারে অপমান করছিল। এমনকি সে এটাও বলে রবিনসনকে সে কখনো তার বন্ধু মনে করেইনি, তাকে এতদিন শুধু তার কাজের জন্য ব্যবহার করেছিল, এছাড়া আর কিছুই না। কিন্তু আজ প্যাট্রিক রবিনসনকে একটি সুযোগ দিতে চায়, আর সেটা হলো তাদের মাঝে তরোয়াল দিয়ে লড়াই হবে। এই লড়াইয়ে যদি রবিনসন জিততে পারে, তাহলে মেরির জীবন থেকে প্যাট্রিক সরে যাবে আর কখনোই তাদের দুইজনের মাঝে আসবে না। এখানে রবিনসন নিজেও তার কথায় রাজি হয়ে গিয়েছিল। এরপর দুইজনের মাঝে লড়াই শুরু হয় এবং একটু পরেই আমরা দেখতে পাচ্ছিলাম প্যাট্রিকের অবস্থা ঘায়েল হয়ে পড়েছে। সে মাটিতে শুয়ে পড়েছিল। তার মানে তাদের এই লড়াইয়ে রবিনসন জিতে গেল, আর সেই সাথে তাকে এখন মেরির জীবন থেকে সরে যেতে হবে। কিন্তু এদিকে যখন রবিনসন এখান থেকে চলে যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে প্যাট্রিক তার উপর হামলা করার চেষ্টা করে। রবিনসন নিজেকে বাঁচাতে গিয়ে ভুলবশত তার তরোয়াল প্যাট্রিকের পেটের ভিতরে ঢুকে যায়। তাকে দেখে মনে হচ্ছে হয়তো প্যাট্রিক এই দুনিয়ার মাঝে আর নেই। জি হ্যাঁ, প্যাট্রিক মারা গেছে। তার এমন অবস্থায় আশেপাশের লোকজন রবিনসনকে চারদিক থেকে ঘিরে ফেলেছিল, এমনকি তারা রবিনসনের উপর বন্দুক তাক করে। দেখে মনে হচ্ছিল রবিনসনের হয়তো আজ শেষ দিন। তবে এর মাঝে একজন ব্যক্তি তার সাহায্য করে।
সে রবিনসনকে বলছিল, তুমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও, তা না হলে তোমার পরিণতি অনেকটাই ভয়াবহ হতে পারে। লোকটির কথা মতো রবিনসন ঘোড়ায় চড়ে সবার আগে চলে আসে মেরির বাড়িতে। এখানে মেরি যখন রবিনসনের গায়ে রক্তের দাগ দেখতে পারে, সে অনেকটাই ভয় পেয়ে যায় এবং তাকে জিজ্ঞেস করে তার এমন অবস্থা কি করে হলো। মেরির কথায় রবিনসন তাকে এক এক করে সবকিছুই খুলে বলছিল, কিভাবে ভুলবশত সে পেট্রিককে মেরে ফেলেছে। কিন্তু এখন তো তারাও রবিনসনকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে। তাহলে এখন কি করা যায়? মেরি রবিনসনকে পরামর্শ দেয়, তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাও, তা না হলে ওরা তোমাকে মেরে ফেলবে। মেরির কথা মতো রবিনসন এখান থেকে অন্য কোনো শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে যাওয়ার আগে সে মেরিকে বলেছিল, আজ থেকে ঠিক 1 বছর পরে আমি আবারও এখানে ফিরে আসব, আর সেই দিন আমার থেকে কেউ তোমাকে আলাদা করতে পারবে না, আমি তোমাকে কথা দিলাম। এরপর রবিনসন তাদের শহরেই থাকা বন্দরে চলে আসে এবং বন্দরেই থাকা একটি অচেনা জাহাজে উঠে পড়েছিল। সে কিন্তু নিজেও জানতো না এই জাহাজটি আসলে কোথায় যাচ্ছে। তবে খানিকটা সময় পার হয়ে যায়, এরপরে আমরা জানতে পারি আসলে জাহাজটি ইংল্যান্ড থেকে ইন্ডিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। জি হ্যাঁ, আমাদেরই পাশের দেশ ভারত। তাদের ভারতে যাওয়ার একটাই উদ্দেশ্য, তারা কোনো গোপন সন্ধানে খবর পেয়েছে ভারতের কোনো এক জায়গার মাটিতে নাকি এক বিশেষ ধরনের গুপ্তধন লুকিয়ে আছে, যার পৃথিবীর ভেতরে কোথাও পাওয়া যায় না। এজন্য তারা বেরিয়ে পড়েছে যেভাবেই হোক সেই গুপ্তধন খুঁজে বের করার জন্য। এখানে তাদের সাথে রবিনসন নিজেও ছিল। সে একটি ডায়েরির ভেতরে তার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনাকে লিপিবদ্ধ করে, যা তার সাথে এ পর্যন্ত ঘটেছিল। এবং রবিনসন পরিকল্পনাও করে ফেলে ইন্ডিয়াতে যাওয়ার পরে সে ওখানে কয়েক মাস থাকবে এবং এই জাহাজে করেই আবারও ইংল্যান্ডে ফিরে আসবে, আর সেই সাথে মেরিকে বিয়েও করবে। কিন্তু তার ভাগ্যে তো এমন কিছুই লেখা ছিল না। সে নিজেও কখনো কল্পনাও করতে পারেনি সামনে তার জন্য অপেক্ষা করছে দীর্ঘ 8 বছরের এক কঠিন জীবন, যা হয়তো তার জীবনের সমস্ত আশা, স্বপ্ন এবং বাড়ি ফিরে যাওয়ার চাওয়াকে ধুলোতে উড়িয়ে দেবে। তবে এর পরেও দেখা যাক শেষ পর্যন্ত তার সাথে কি ঘটে। সারাদিন পার হয়ে রাত নেমে আসে এবং রাতের বেলায় এক বিশাল সামুদ্রিক ঝড় তাদের জাহাজের উপরে আঘাত এনেছিল। ঝড়ের গতিবেগ এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে, নিমিষেই তাদের জাহাজের বিভিন্ন অংশ ভেঙে পড়তে শুরু করে, এমনকি জাহাজের ভেতরেও পানি ঢুকতে শুরু করেছিল এবং শেষ পর্যন্ত লোকজন সহ সমস্ত জাহাজ পানির ভেতরে তলিয়ে যায়। এতে করে রবিনসন সহ তার সাথের বাকি সদস্যরাও সমুদ্রের পানির নিচে তলিয়ে যাচ্ছিল। হয়তো এটাই রবিনসনের জীবনের শেষ যাত্রা, আর কোনোদিনও এই দুনিয়ার মুখ সে আর দেখতে পাবে না। যাই হোক, এরপর রাত পেরিয়ে পরদিন সকাল হয়ে যায় এবং এই বিশাল সমুদ্রের মাঝের ছোট্ট একটি দ্বীপের কিনারে একজন জৈনিক ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছিলাম, যে দ্বীপের কিনারে শুয়ে পড়ে আছে। তবে একটু কাছে যাওয়ার পর দেখা যায় এটা তো আর অন্য কেউ না, আমাদের এই গল্পের হিরো রবিনসন কোর্সি। কাল রাতের বেলায় জাহাজ থেকে সেই দ্বীপের কিনারে ভেসে এসেছে। হয়তো উপরওয়ালা তার সহায় ছিলেন, এজন্য এত মানুষের ভিড়ে সে নিজে একমাত্র বেঁচে আছে এবং সেই সাথে ভাগ্য তাকে দ্বীপের কিনারে ভেসে নিয়ে আসে। দ্বীপের কিনারে রবিনসন যখন তার জ্ঞান আবারও ফিরে পায়, সবার আগে সে দ্বীপের চারপাশটা ভালোভাবে লক্ষ্য করছিল এবং দেখা যায় সে জাহাজের বাকি সদস্যদের মৃতদেহ সমুদ্রের বিভিন্ন অংশ পড়ে আছে, যা দেখে রবিনসন অনেকটাই হতাশ হয়ে পড়ে। তবে সে আরও দেখতে পাচ্ছিল তার থেকে একটু দূরে কিনারায় তাদের জাহাজটিও ভেসে চলে এসেছে, কিন্তু জাহাজের অবস্থা আর আগের মতো নেই। কাল রাতের ঝড়ের কবলে পড়ে একদম দুমড়ে মুচড়ে গেছে। এদিকে আবার রবিনসন দ্বীপের মাঝে তার নিজের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছিল। আজ সারা দিন ধরে সে তার সাথীদের দ্বীপের ভেতরে দাফন করে এবং তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনাও করেছিল, ঈশ্বর যেন তাদের ক্ষমা করে দেন, ওপারে তারা সবাই যেন ভালো থাকে। তবে রবিনসনের কাজ কিন্তু এখনো শেষ হয়নি। একটু পরেই রবিনসন তাদের সেই ভাঙা জাহাজের ভেতরে আসে। এখান থেকে সে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র তার সাথে নিয়ে নিচ্ছিল। তবে রবিনসন জাহাজের ভেতরে একটি কুকুরও দেখতে পারে। এই কুকুরটি ছিল জাহাজে থাকা ক্যাপ্টেনের। হয়তো ভাগ্যক্রমে সে বেঁচে গিয়েছে, ঠিক রবিনসনের মতোই। তবে এদিকে রবিনসন কুকুরটিকেও তার সাথেই নিয়ে নেয় এবং কয়েকটা বারুদ ভরা ড্রাম, কিছু খাবার আর সেই সাথে একটি বন্দুক নিয়েছিল তার নিজের সুরক্ষার জন্য। কারণ এই দ্বীপের মাঝে ভয়ঙ্কর সব জন্তু জানোয়ার থাকতে পারে, যারা যে কোনো সময় তার উপর হামলাও করবে। এজন্য রবিনসন আগেই সবকিছু গুছিয়ে নিচ্ছিল। এরপর দ্বীপের ভিতরে ফিরে এসে রবিনসন চেষ্টা করছিল কিছু ফলমূল আর খাবার পানির ব্যবস্থা করার। এভাবে করে আজকের সারাদিন তার পার হয়ে গেল। কিন্তু পরদিন সকালবেলায় হঠাৎ করেই তার ভাগ্যের মোড় ঘুরে যায়। সে দেখতে পাচ্ছিল সমুদ্রের ভেতরে একটি জাহাজ তার সামনে দিয়ে পার হয়ে যাচ্ছে,
জাহাজটি দেখা মাত্রই রবিনসন তাড়াতাড়ি করে তার বানানো মশাল জ্বালিয়ে তাদের সিগন্যাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু আফসোসের বিষয় হলো এত দূরে থেকে তারা কি আর এই ছোট্ট মশাল দেখতে পাবে। সে দ্বীপের ভেতর থেকে জোরে জোরে বারবার তাদের ডাক দেয়, কিন্তু এত কিছু করার পরেও কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত জাহাজটি এখান থেকে চলেই গেল এবং সাথে করে নিয়ে গেল রবিনসনের বাড়ি ফিরে যাওয়ার এক আকাশ পরিমাণ আশ্বাস। এজন্য সে ভেতর থেকে অনেকটাই ভেঙে পড়ে। তার মনে হচ্ছিল এটাই হয়তো তার জীবনের শেষ সুযোগ। সে আর কোনোদিনও এখান থেকে বাড়িতে ফিরতে পারবে না। এর আগে তো সে কখনো এমন নির্জন জায়গায় বসবাস করেনি। আগামী ৮ বছর তার জীবন এখানে অনেক দুর্গম এবং কষ্টের হতে চলেছে, যা হয়তো রবিনসন কখনো কল্পনাও করতে পারেনি। তবে সে কিন্তু একা না, আমরা তো তার সাথে আছি। দেখা যাক শেষ পর্যন্ত রবিনসন কি করতে পারে। এরপর আবারও আজকের দিন পার হয়ে যায় এবং পরদিন সকাল থেকে শুরু হয় রবিনসনের এক বিশাল কার্যক্রম। সবার আগে সে এখানে থাকার জন্য একটি ঘর নির্মাণ করা শুরু করে দেয়, কারণ ইতিমধ্যেই সে ধরে নিয়েছিল তাকে নেওয়ার জন্য আর এখানে কেউ আসবে না। আগামী বাকি জীবন তাকে এই দ্বীপের ভেতরেই পার করে দিতে হবে, আর সেই সাথে ধীরে ধীরে করে প্রাকৃতিক পরিবেশের মাঝেই নিজেকে মানিয়ে নিতে হবে। এছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। এজন্য রবিনসন ছোট্ট একটি গাছের উপরে তার থাকার জন্য একটি ঘর বানায় এবং ঘরের ভেতরে তার সব জিনিসপত্রগুলো সে গুছিয়ে নিচ্ছিল, যা সে সেই জাহাজ থেকে পেয়েছে। এমনকি সেই ক্যাপ্টেনের কুকুরটিকেও। তার এখানে একমাত্র সঙ্গী হলো এই কুকুরটি। রবিনসন তার একটি নামও দিয়ে দেয়, জ্যাকসন, খানিকটা তার নিজের নামের সাথে মিল রেখে। দুইজন সবসময় একে অপরের ছায়া হয়ে এখানে থাকছিল, কারণ একমাত্র জ্যাকসন ছিল যার সাথে রবিনসন সবসময় কথা বলতে পারে। কিন্তু এরপরেও রবিনসনের মাঝে মাঝে অনেকটা খারাপও লাগতো, কারণ কতদিন হচ্ছে সে মেরিকে দেখতে পাচ্ছিল না। এজন্য নিজের কল্পনার মাঝেই তার প্রিয় মানুষটিকে সে দেখার চেষ্টা করে। হয়তো আর কখনো তাকে সরাসরি দেখতে পাবে কিনা এটাও তার অজানা। এরপর এভাবে করে এই দ্বীপের মাঝে তার আজ ১ বছর পার হয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম রবিনসন আর আগের মতো নেই। সে এখন এই আবহাওয়া এবং প্রাকৃতিক পরিবেশের মাঝে নিজেকে মানিয়ে নিয়েছে। তার আর আগের মতো এখানে তেমন কোনো সমস্যা হয় না। এমনকি অনেকবার সে চেষ্টাও করেছিল এখান থেকে বের হয়ে যাওয়ার, কিন্তু বারবার তাকে হার স্বীকার করতে হয়েছে। এজন্য এখন আর তার মনের ভেতরে শহরে ফিরে যাওয়ার মতো আর কোনো ইচ্ছে নেই। হয়তো মেরি নিজেও তার জন্য আর অপেক্ষা করছে না, যা রবিনসন ভালো মতোই বুঝতে পারে। যাই হোক, একদিন সকালবেলায় জ্যাকসনকে সাথে নিয়ে সে দ্বীপের কিনারায় হাঁটাহাঁটি করছিল, কিন্তু সে যখন হঠাৎ করে নিচের দিকে তাকায়, বালির মাঝে কারো পায়ের ছাপ আমরা দেখতে পারি। এর মানে হলো রবিনসনের বুঝতে আর বাকি নেই সে ছাড়াও এখানে অন্য কেউ রয়েছে, যাকে এখনো রবিনসন দেখতে পায়নি। এজন্য দাগের পিছু নিয়ে সে নিজেও জঙ্গলের ভেতরে আসে। জঙ্গলের ভেতরে কোথায় থেকে যেন ড্রাম বাজানোর শব্দ তার কানে সে শুনতে পাচ্ছিল। রবিনসন আরেকটু ভেতরে গিয়ে দেখার চেষ্টা করলে দেখা যায় অনেকগুলো আদিবাসী তাদেরই নিজেদেরই একজনকে জবাই করছিল। আসলে আদিবাসীরা হলো আলাইনা নামক এক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, যারা মানুষকে শিকার করে এবং মানুষের মাংস খেয়েই তাদের জীবন নির্বাহ করে। ঠিক তেমনি ভাবে আজকেও তারা ৩ জন মানুষকে শিকার করেছে। তবে এই মানুষগুলো কিন্তু তাদের অন্তর্গত না, তারা অন্য কোনো গোত্রের এবং দ্বীপের, যারা আজ এই আলাইনা আদিবাসীদের খাবার হবে। কিন্তু ঠিক যখনই আদিবাসীরা তাদের মারতে যাচ্ছিল, এদিক থেকে রবিনসন তাদের উপর বন্দুক দিয়ে গুলি চালায়। গুলির শব্দ শুনে তারা সবাই এখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যাচ্ছিল। তবে এর মাঝে একজনকে রবিনসন মেরেও ফেলে এবং কাঠের উপরে বেঁধে রাখা সেই লোকটিকে রবিনসন মুক্ত করে দেয়, যাকে আদিবাসীরা মেরে ফেলার চেষ্টা করছিল। কিন্তু লোকটি এখনো রবিনসনকে বিশ্বাস করতে পারছে না। মনে করছিল রবিনসন হয়তো অন্য কোনো দুনিয়া থেকে আসা এলিয়েন, কারণ তাদের গায়ের রঙের সাথে রবিনসনের কোনো মিল নেই। এজন্য একসময় হঠাৎ করেই লোকটি রবিনসনের উপর হামলা করে বসে এবং তার হাতের বন্দুক কেড়ে নিয়ে উল্টো তার উপর বন্দুক তাক করেছিল। কিন্তু ঠিক এমন সময় পেছন থেকে সেই আলাইনা সম্প্রদায়ের আদিবাসীরা তাদের উপর আবারও আক্রমণ করে। তবে আগের বারের মতোই রবিনসন তাদের এক এক করে বন্দুক দিয়ে শুট করেছিল। হয়তো এবার লোকটি ধীরে ধীরে বুঝতে পারছে রবিনসন তার শত্রু নয়, সে তাকে বাঁচাতে চায়। তবে এখনো তার মনে কিছু পরিমাণ সন্দেহ ছিল। এদিকে লোকটির এমন পাগলামি দেখে রবিনসন তার উপর অনেকটাই রেগে ওঠে। সে তাকে ইংরেজি দিয়ে কয়েকটা গালিগালাজও করেছিল এবং এখান থেকে আবারও দ্বীপের কিনারে ফিরে আসে। তবে কয়েকদিন পার হয়ে যায়, আর একদিন রবিনসন যখন কিছু একটা খাবার শিকার করার জন্য জঙ্গলের ভেতরে বের হয়েছিল, তখন হঠাৎ করে একটি পাতানো ফাঁদের ভেতরে সে আটকা পড়ে যায়। আসলে এই ফাঁদটি পাতিয়েছিল সেই আদিবাসী লোকটি, যাকে রবিনসন এর আগে উদ্ধার করে। কিন্তু এখানে লোকটি রবিনসনকে উদ্ধার করার আগেই রবিনসন নিজেই অনায়াসে ফাঁদ কেটে বের হয়ে আসে, যা দেখে
দেখে লোকটি আবারও অনেকটাই অবাক হয়ে ওঠে। সে মনে করছিল রবিনসন হয়তো কোনো জাদুকর, তা না হলে এমনটা কিভাবে সম্ভব। এজন্য এবার সে নিজেই রবিনসনের পিছু নেওয়া শুরু করে এবং দ্বীপের কিনারে তার বাড়ি পর্যন্ত চলে এসেছিল। এখানে আসার পরে লোকটি এবার ভালো মতোই বুঝতে পারছিল রবিনসন আসলে তাদের মতোই কোনো সাধারণ মানুষ। তাকে সে যেমনটা মনে করছিল তার ধারণা একদমই ভুল। তবে এদিকে রবিনসন নিজেও তাকে মাফ করে দিয়েছে এবং সেই সাথে তার একটি নামও সে তাকে দেয়, ফ্রাইডে। রবিনসন তাকে বলছিল, এখন থেকে তোমার নাম হলো ফ্রাইডে, আমি তোমাকে ফ্রাইডে বলেই ডাকবো। এভাবে ধীরে ধীরে তারা দুইজন এখানে একসাথেই থাকতে শুরু করে দিয়েছিল। সেই সাথে তারা এখন ভালো বন্ধুও হয়ে গেছে। রবিনসন তার বলা ভাষা এখন আগের তুলনায় মোটামুটি বুঝতে পারে। এদিকে ফ্রাইডেও রবিনসনের ভাষা বুঝতে পারে। তবে এর মাঝে একদিন রাতের বেলায় খাওয়া দাওয়া শেষ করে ফ্রাইডে তার ঈশ্বরের কথা রবিনসনকে বলছিল। এমনকি সে মাটিতে একটি আকৃতি অঙ্কন করেও তাকে দেখানোর চেষ্টা করে। কিন্তু এদিকে রবিনসন তার ঈশ্বরকে দেখে হাসাহাসি করতে শুরু করে দিয়েছিল। সে ফ্রাইডেকে বলছিল, এটা তো তুমি একটি কুমিরের ছবি এঁকেছো। একটা কুমির কি কখনো মানুষের ঈশ্বর হতে পারে? এর চেয়ে তুমি আমার ধর্ম সম্পর্কে জানো। আমাদের সবারই ঈশ্বর একটাই, হয়তো এতদিন তোমরা ভুল জেনেছো। রবিনসন তাকে বোঝানোর জন্য তার বাইবেলটি তাকে পড়ার জন্য দেয়, কিন্তু ফ্রাইডে কি আর তা পড়তে পারবে? সে হঠাৎ করেই ভুলবশত বাইবেলের একটি পেজ ছিঁড়ে ফেলেছিল। তার এমন কাজ দেখে রবিনসন এতটাই রেগে ওঠে, সে তাকে বিভিন্ন রকম গালিগালাজ করছিল। সেই সাথে তাকে বারবার ধমকও দেয়। ফ্রাইডে তার এমন আচরণ দেখে ভেতর থেকে অনেকটাই হতাশ হয়ে পড়ে এবং এখান থেকে উঠে কোথায় যেন চলে যায়। তবে এদিকে রবিনসন পরে বুঝতে পারছিল সে ফ্রাইডের সাথে এটা একদমই ঠিক করেনি। এজন্য তার ঈশ্বরের কাছে এসে ক্ষমাও চেয়েছিল, কিন্তু এদিকে ফ্রাইডে কি আর তাকে ক্ষমা করে দিবে? কয়েকদিন পার হয়ে যায়। রবিনসন বিভিন্ন জায়গায় ফ্রাইডেকে খোঁজার চেষ্টা করে এবং আজ 10 দিনের মাথায় সে ফ্রাইডেকে খুঁজে পেয়েছে। ফ্রাইডেকে দেখা মাত্রই রবিনসন তার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করে, কিন্তু এদিকে ফ্রাইডে তো তার সাথে কোনো কথাই বলতে চাচ্ছিল না। তবে রবিনসন যখন তাদের ভাষায় ফ্রাইডেকে কয়েকটা কথা বলে বোঝানোর চেষ্টা করে, নিমিষেই ফ্রাইডে খুশি হয়ে যায় এবং আবারও এখান থেকে তাদের বন্ধুত্ব শুরু হয়ে গেল। এরপর দুইজন মিলে সমুদ্রের কিনারে মাছ শিকার করে আর একসাথে বসে খাবারও খায়। তবে কয়েকটা দিন পার হয়ে গেলে ফ্রাইডে গোপন কোনো সূত্রের মাধ্যমে খবর পেয়েছিল সেই আলাইনা সম্প্রদায়ের আদিবাসীরা নাকি আবারও এখানে আসবে। এজন্য এবার আগে থেকেই তাদের সবকিছু তারা গুছিয়ে নিচ্ছিল। তাদের পরিকল্পনা হচ্ছে বোমা দিয়ে এই আদিবাসীদের চিরতরে শেষ করে ফেলা, সাথে তাদের প্রথাও। রবিনসন ফ্রাইডেকে সঙ্গে নিয়ে সেই আদিবাসীরা গুহার ভেতরে আসার আগেই তারা এখানে চলে আসে এবং গুহার চারপাশের সব জায়গায় রবিনসন তার জাহাজ থেকে নিয়ে আসা বারুদগুলো বিছিয়ে দিচ্ছিল। এই বারুদের মাঝে আগুন দিয়ে তারা আদিবাসীদের ধ্বংস করবে। সব কার্যক্রম শেষ হলে রবিনসন ফ্রাইডেকে নিয়ে উপরে গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে এবং এর একটু পরে আমরা দেখতে পাচ্ছিলাম সেই আদিবাসীরা গুহার ভেতরে চলে এসেছে আর তাদের মানুষ জবাই করার প্রথা তারা আবারও শুরু করে দেয়। কিন্তু এদিকে রবিনসন তো আর থেমে নেই। সে সুযোগ বুঝে উপর থেকে বারুদের মাথায় আগুন লাগিয়ে দেয় এবং ধীরে ধীরে করে আগুন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এখন পর্যন্ত তাদের সবকিছুই ঠিকঠাক মতোই চলছে, কিন্তু এদিকে জ্যাকসন, যে ক্যাপ্টেনের কুকুর ছিল, সে আগুন দেখে নিজেও তার পিছু নেওয়া শুরু করে। রবিনসন তাকে আটকানোর চেষ্টা করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। বারুদের মাঝে আগুন লেগে গুহার ভেতরে বিশাল এক বিস্ফোরণ ঘটে। এই বিশাল বিস্ফোরণে আদিবাসীদের সবাই মারা গিয়েছিল, কিন্তু আফসোসের বিষয় হলো তাদের সাথে জ্যাকসনেরও এক মর্মান্তিক মৃত্যু ঘটে। জ্যাকসনকে এভাবে হারিয়ে রবিনসন অনেকটাই হতাশ হয়ে পড়ে, কিন্তু কি আর করার আছে, ভাগ্যকে তো আর পরিবর্তন করা যাবে না। জ্যাকসনকে অনেক সম্মানের সাথে দ্বীপের মাঝেই রবিনসন দাফন করে। তার সাথে এখানে ফ্রাইডেও ছিল, যে রবিনসনকে সান্ত্বনা দেয়। তবে তাদের বিপদ কিন্তু এখনো শেষ হয়নি। সে আলাইনা সম্প্রদায়ের আদিবাসীরা তাদের উপর বদলা নেওয়ার জন্য এখানে অবশ্যই আসবে, যার হুঁশিয়ারি ফ্রাইডে রবিনসনকে আগে থেকেই দিচ্ছিল। কিন্তু এদিকে জ্যাকসনকে হারিয়ে রবিনসনের কোনো কাজের প্রতি আর আগের মতো মন বসছিল না। তার পুরো দুনিয়ায় কেমন জানি হঠাৎ করে থমকে গেছে। এজন্য সে ফ্রাইডেকেও বলছিল, তুমি নিজেও তোমার বাড়িতে আবারও ফিরে যাও, আমাকে এখানে আমার মতো থাকতে দাও। আমি চাই না আমার কারণে তোমার জীবনও ঝুঁকির মাঝে পড়ুক। রবিনসনের এমন কথায় ফ্রাইডে তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় থেকে এখানে এসেছো? রবিনসন তাকে বলে, দ্য গ্রেট ব্রিটেন। রবিনসনের মুখে ব্রিটেন নাম শুনতে পেয়ে ফ্রাইডে বলছিল, এর আগেও তো ব্রিটেন কথা আমি কোথাও অনেকবার শুনেছিলাম। আমার বাবা আমাকে সবসময় এই কথা বলতেন। আমাদের দ্বীপের ভেতরে মাঝে মাঝে ইংল্যান্ড থেকে ইংরেজরা আসতো এবং আমাদের জমিগুলোকে নিজের জমি বলে আমাদের থেকে ছিনিয়ে নিত। এমনকি তারা আমাদের মা বোনকেও এখান থেকে তুলে নিয়ে যায়। বাধা দেওয়ার চেষ্টা করলে নৃশংসভাবে গুলি করে মেরে ফেলতো তারা। এত জঘন্য এবং খারাপ একটি দেশের মাঝে কিভাবে থাকো তুমি? তাহলে তো তুমি নিজেও আমাদের শত্রু হলে।
রবিনসন তার কথার আগামাথা বুঝতে না পারলেও সে এটা ঠিকই বুঝতে পেরেছিল ইংরেজরা মাঝে মাঝে তাদের দ্বীপের ভেতরে আসে। এর মানে হলো তাদের দ্বীপ থেকে ইংল্যান্ড বেশি দূরে না, সে চাইলেই আবারও সহজে ইংল্যান্ডে ফিরে যেতে পারবে। এ কথা রবিনসন ফ্রাইডেকেও বলে, সে যেন নিজেও তার সাথে ইংল্যান্ডে যায়। কিন্তু ফ্রাইডে তো কখনোই সেখানে যাবে না, উল্টো সে আরো তাকে বলছিল এমন জঘন্য দেশের মাটিতে পা দিয়ে তার পা সে ময়লা করতে চায় না। ফ্রাইডের এমন কথায় রবিনসন অনেকটাই রেগে ওঠে, সে তার নিজের ভাষায় তাকে অনেক গালিগালাজও করে। কিন্তু এর মাঝেই হঠাৎ করে ফ্রাইডে বলে ওঠে, এই মাস্টার শব্দের অর্থ কি আমাকে বলো। রবিনসন বলে, মাস্টার শব্দের অর্থ হলো মালিক। মালিক কথা শোনার পরেই ফ্রাইডের বুঝতে আর বাকি নেই রবিনসন তাকে এতদিন সামান্য গোলাম মনে করত, সে কখনোই তাকে তার বন্ধু মনে করেনি। ফ্রাইডে এবার রবিনসনের উপর এতটাই রেগে ওঠে, একসময় সে তাকে মেরে ফেলার চেষ্টাও করেছিল। কিন্তু সে তো আর ইংরেজদের মতো না, মনের দিক থেকে ফ্রাইডে অনেকটাই ভালো ছিল। এজন্য সে রবিনসনকে ছেড়ে দিয়ে এখান থেকে আবারও অন্য কোথাও চলে যায় এবং এরপর থেকে রবিনসন দ্বীপের ভিতরে একাই তার দিনগুলো পার করছিল। সেই কয়েকদিন অনেক কষ্ট করে গাছের টুকরো দিয়ে একটি নৌকা বানিয়ে ফেলে, কারণ এই নৌকা দিয়ে সে ওই দ্বীপের ভেতরে যাবে। তবে এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম রবিনসনের এত কষ্ট দেখে ফ্রাইডে আবারও তার কাছে আসে এবং সে তাকে বলছিল, আমি কখনোই তোমাকে অপর মনে করতাম না, সবসময় তোমাকে আমার একজন ভালো বন্ধু মনে করেছি। ফ্রাইডের এমন কথা শুনে রবিনসন তার কাছে ক্ষমা চায়। সে তো কখনো জানতোই না তার দেশের মানুষ তাদের এতটা কষ্ট দিয়েছিল। দেশের সবার পক্ষ থেকে রবিনসন তার কাছে আবারও মাফ চায়। ফ্রাইডেও তাকে মাফ করে দেয়, কারণ তার মন তো অনেক বড়। এরপর তারা দুইজন আবারও একসাথে মিলেমিশে কাজ করা শুরু করে দিয়েছিল। তবে সেই দিন রাতের বেলায় এক বিশাল বড় ঝড় তাদের দ্বীপের ভেতরে আঘাত হানে। তারা দুইজন তাড়াতাড়ি করে তাদের সবকিছু নিয়ে ঘরের ভেতরে এসে উঠে পড়েছিল। কিন্তু পরদিন সকালে যখন পরিবেশ আবারও শান্ত হয়ে ওঠে, তারা দেখতে পাচ্ছিল কাল রাতের ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি তো এখান থেকে ভেসে সমুদ্রের ভেতরে চলে গেছে, আর এখন তাদের হাতে এত পরিমাণ সময় নেই তারা আবারও নতুন একটি নৌকা বানাতে পারবে। রবিনসন কোনোভাবেই বুঝতে পারছিল না এখন কি করা যায়। এর মাঝে আবার ফ্রাইডে তাকে বলে, সেই আলিয়ানা আদিবাসীরা যে কোনো সময় আমাদের উপর হামলা করতে পারে, এর আগেই আমাদের এখান থেকে বের হয়ে যেতে হবে। কিন্তু তাদের কাছে তো এখন আর কোনো নৌকা নেই, তারা চাইলেও এখান থেকে যেতে পারবে না। এজন্য রবিনসন বলছিল, আমরা এখান থেকে যাবই না, সেই আদিবাসীদের আগে এখানে আসতে দাও, তাদের সাথে লড়াই করে এখান থেকে বাড়িতে ফিরব, তুমি শুধু আমি যা বলছি সেই কাজগুলোই করো। রবিনসনের কথা মতো তারা দ্বীপের চারপাশে অনেকগুলো ট্রাপ এবং জাল বিছিয়ে দেয়, যেন আদিবাসীরা আসা মাত্রই তাদের ঘায়েল করতে পারে। আর পরদিন সকালবেলায় আমরা দেখতে পাচ্ছিলাম ঠিক এমনটাই হয়েছে। অনেকগুলো আদিবাসী তাদের দ্বীপের কিনারে চলে আসে, কিন্তু দ্বীপের ভেতরে ঢোকা মাত্রই এক এক করে তারা তাদের ফাঁদের ভেতরে পড়ে যাচ্ছিল এবং নিমিষেই অনেকে মারাও যায়। কিন্তু এর পরেও রবিনসন এবং ফ্রাইডে মিলে তাদের সাথে লড়াই করে, আর শেষ পর্যন্ত রবিনসন আর ফ্রাইডে তাদের সবাইকে পরাজিত করতে পেরেছিল। তবে এর মাঝে একটা তীরের আঘাত রবিনসনের বুকে এসে লাগে, এতে করে সে অনেকটাই ঘায়েল হয়ে পড়েছিল। এদিকে সবকিছু আগের মতো শান্ত হয়ে গেলেও রবিনসনের অবস্থা এখনো অনেকটাই খারাপ। ফ্রাইডে তার একজন প্রকৃত বন্ধু হয়ে সবসময় তার সেবা করছিল, কিন্তু এতে করেও কোনো কাজ হয় না। কেমন জানি মনে হচ্ছে এভাবে করে বেশি দিন থাকলে হয়তো রবিনসনকে আর বাঁচানো সম্ভব হয়ে উঠবে না। এজন্য ফ্রাইডে আর কোনোভাবেই দেরি করতে চাচ্ছিল না। সে একটি নৌকায় করে রবিনসনকে নিয়ে তাদের সেই পুরনো দ্বীপের ভেতরে আসে। দুইজনকে দেখা মাত্রই আদিবাসীরা এসে চারদিক থেকে তাদের ঘিরে ফেলেছিল। ঠিক তখনই ফ্রাইডে তার মাকে বলে, এ হচ্ছে আমার বন্ধু রবিনসন, তার অবস্থা এখন অনেকটাই খারাপ, তাকে তাড়াতাড়ি করে কোনো ভালো চিকিৎসা দিতে হবে। ফ্রাইডের কথা মতো রবিনসনকে তাদের ঘরের ভিতরে নিয়ে আসা হয়, আর সুস্থ না হওয়া পর্যন্ত টানা কয়েকদিন তার চিকিৎসা চলে। তবে যখনই রবিনসন আবারও আগের মতো সুস্থ হয়ে উঠেছিল, এই আদিবাসীরা তাদের দুইজনকে দিয়ে একটি মরণ খেলার আয়োজন করে। খেলার নিয়ম হলো তাদের দুইজনকে একে অপরের সাথে লড়াই করতে হবে এবং যে বিজয়ী হবে সে এখানে থাকতে পারবে বা চাইলে অন্য কোথাও চলে যেতে পারবে। তাদের এমন অদ্ভুত ধরনের কথা শুনে রবিনসন অনেকটাই অবাক হয়ে ওঠে। তাহলে কি শেষ পর্যন্ত তাকে নিজের বন্ধুর সাথেই লড়াই করতে হবে? তবে এছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না। এরপর দুইজনকে একটি কাঠের সেতুর উপরে তুলে দেওয়া হয় এবং সেই সাথে শুরু হয় তাদের দুইজনের লড়াই। এখানে ফ্রাইডে রবিনসনকে আঘাত করার চেষ্টা করলেও রবিনসন তাকে কোনো প্রকার আঘাতই করছিল না, কারণ তার ক্ষমতাও নেই সে ফ্রাইডেকে আঘাত করবে। ফ্রাইডে তো তার জীবন বাঁচিয়েছে, সে কিভাবে তাকে মারতে পারে, তাই না? এজন্য রবিনসন ফ্রাইডেকে বলছিল, তুমি নিজে আমাকে আঘাত করো, আমাদের ভেতরে তো একজনকে মরতেই হবে।
এজন্য আমি আমার জীবন বিলিয়ে দিলাম। তুমি আমাকে মেরে ফেলো, আমাকে আঘাত করো। রবিনসন ফ্রাইডেকে একথা বারবার বলছিল। চাপে পড়ে ফ্রাইডে তার উপর আঘাত করতেই যাবে, ঠিক এমন সময় দূরে থেকে একটি বন্দুকের গুলি এসে ফ্রাইডের বুকে লাগে। আসলে ইংরেজরা আবারও এখানে চলে এসেছিল। তারা দূরে থেকেই আদিবাসীদের উপর আক্রমণ করতে শুরু করে। এমনকি তাদের ঘরবাড়িগুলোকেও তারা জ্বালিয়ে দিচ্ছিল। এজন্য আদিবাসীদের সবাই যে যেদিকে পারছিল পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এদিকে বুকে গুলি লাগার কারণে ফ্রাইডের মৃত্যু হয়ে যায়। রবিনসন দেখতে পাচ্ছিল ফ্রাইডে আর এই দুনিয়ার মাঝে নেই। সে তার প্রিয় বন্ধুকে হারিয়ে ফেলেছে। তার এই কষ্ট এবং বেদনা আমরা তার চোখের মাঝেই দেখতে পাচ্ছিলাম। রবিনসন কোনোভাবেই মেনে নিতে পারছিল না তার বন্ধু ফ্রাইডে আর তার সাথে নেই। তার নিজের দেশের মানুষেরাই তাকে মেরে ফেললো। কিন্তু এখন তো আর কিছুই করার নেই। ইংরেজরা সকল আদিবাসীদের বন্দী বানিয়ে জাহাজে করে ইংল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তাদের সাথে এখানে রবিনসনও ছিল। আজ প্রায় ৮ বছর পর রবিনসন আবারও তার নিজের দেশে ফিরে যাচ্ছে, যা হয়তো সেই দ্বীপের মাঝে সে কখনো কল্পনাও করতে পারেনি। তার জীবনের গত প্রত্যেকটি দিন তাকে বুঝিয়ে দিল জীবনের মূল্য আসলে কোথায়। এদিকে শহরের মাঝে দেখা যায় মেরিকে। তার কথা তো হয়তো আপনার মনে আছেই, একমাত্র যার জন্য রবিনসন শহর ছেড়ে এতটা দূর পর্যন্ত গিয়েছিল। তবে গত ৮ বছরে মেরি রবিনসনের জন্য প্রত্যেকটা দিন অপেক্ষা করেছে। অবাক করা বিষয় হলো এই ৮ বছর পার হয়ে গেলেও মেরি এখন পর্যন্ত বিয়ে করেনি। ঠিক তখনই পেছন থেকে কারো গলার আওয়াজ তার কানে আসে। পেছনের দিকে ফিরে তাকালে মেরি দেখতে পারে এটা তো আর কেউ না, তারই এতদিনের অপেক্ষার প্রহর রবিনসন কোর্সি। শেষ পর্যন্ত ৮ বছর অপেক্ষা করার পরে তারা দুইজন আবার একে অপরকে জড়িয়ে ধরলো। এ যেন তার জন্য এক অন্যরকম প্রশান্তির ছোঁয়া রবিনসন বুঝতে পারছে, যার জন্য তাকে ৮ বছর অপেক্ষা করতে হয়েছে। তবে শেষ পর্যন্ত তারা দুইজন সিদ্ধান্ত নিয়ে ফেলে তারা একে অপরকে বিয়ে করবে। আর ঠিক এই দৃশ্যের মধ্য দিয়ে সেই বইয়ের শেষ পৃষ্ঠার সমাপ্তি ঘটে, যা এতক্ষণ ধরে মাইক পড়ছিল। কিন্তু মাইক এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সেই বইটিকে আরো বড় অঙ্কে লিখবে, যেন দুনিয়ার সবাই রবিনসন এবং ফ্রাইডের এই অসাধারণ বন্ধুত্ব সম্পর্কে জানতে পারে। কাহিনীর একদম শেষ পর্যায়ে আমরা দেখতে পারি রবিনসন ফ্রাইডেকে একটি মালা দিয়েছিল এবং তাকে বলেছিল এই মালাটি সারা জীবন আমাদের বন্ধুত্বের একটি প্রতীক হয়ে থাকবে। আমি সারা জীবন তোমাকে মনে রাখবো। আসলে তাদের এই গল্পটি আমাদের শিখিয়ে দেয় প্রকৃত বন্ধু কখনো আপনাকে ছেড়ে চলে যাবে না, সবসময় আপনার বিপদে পাশে থাকবে। এমন বন্ধু কি আপনার জীবনে কখনো ছিল বা এখনো আছে? যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন।